ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি ব্রিটিশ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। প্রায় 16 বছর আগে সংগঠিত বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যার ঘটনায় তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় পেয়েছে। গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই কথা বলেছে। এই কমিশন গঠনের পর 114 কর্মদিবস ব্যয় করে আজ হত্যাকাণ্ড বিষয়ক তৃতীয় সংবাদ সম্মেলনে দাবি করেছে বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন যাত্রায় বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। কমিশন তথ্য উপাত্ত বিশ্লেষণের পাশাপাশি 158 জনের সাক্ষ্য গ্রহণ নিয়ে আরও জানিয়েছে, রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য অযথা কালক্ষেপণ না করলে প্রাণহানি আরও কমানো যেত। তবে কি ইতিহাসের এই কলঙ্কজনক হত্যাকাণ্ডের পেছনে ছিল কেবলই রাজনীতি, নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও চমক? এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান বৈঠকে 72-এর সংবিধানের 4 মূলনীতির মধ্যে 2টি সংশোধনীতেই 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিদ্যমান 4 মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ ও গণতন্ত্র নিয়ে তেমন বিরোধ না থাকলেও সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এতদিন দ্বিমত পোষণ করে আসলেও আজ শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর দায়িত্ব পালনের বিষয়ে একমত হয়েছে দলটি। প্রধানমন্ত্রী মেয়াদের মতো সংবিধানের অন্যতম 2 মূলনীতি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে ঐকমত্য আসবে কবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, এবং আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিডিআর বিদ্রোহ অনেক বেশি আলোচিত একটি ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলঙ্কিত এক ধরনের ঘটনা এটিকে বলা হয়। যেই স্বাধীন তদন্ত কমিশন এই 5 আগস্টের পরে গঠন করা হয়েছে, তারা আজকে বলেছেন পিলখানা হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল ছিল, রাজনৈতিক নেতাদের সেখানে সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যদিও তারা খুব সুস্পষ্টভাবে এখনো পর্যন্ত ঠিক কোন কোন রাজনৈতিক নেতা জড়িয়েছিলেন তাদের কথা বলেনি, কিন্তু সেই সময় আসলে যারা ক্ষমতায় ছিলেন তাদের দিকেই মূলত পুরো ইঙ্গিত যাচ্ছে। এছাড়াও এর আগেও আমরা দেখেছি নানানভাবে গণমাধ্যমগুলোতে বিডিআর বিদ্রোহকে হাসিনাকে মাস্টারমাইন্ড বলা হয়েছে, ভারতীয় কিলার গ্রুপ এনে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? ধন্যবাদ তন্নি, সালাম ভাই এবং বুলবুল শুভেচ্ছা। আমি দীর্ঘ 3 মাস গ্যাপ দিয়ে আসলাম, শারীরিক কারণে আসতে পারি নাই। আপনাদের ডিবিসির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আমিও কিন্তু ভিকটিম, কারণ আমি থাকি বিডিআর মেইন গেটের খুব কাছে। ওই সময়ে আমাদের কিন্তু এলাকা ছেড়ে যেতে হয়েছে, বলা হয়েছিল ওখানে আর্মি অপারেশন হবে, এবং ওই আবাহনী মাঠে মোটামুটি আর্মি এসে অবস্থান নিয়েছিল, একটা টান উত্তেজনা। তো দীর্ঘদিন পরে যে কমিশনের একটা প্রাথমিক বক্তব্য আমরা দেখলাম, উনি তো একসময় বিডিআর চিফ ছিলেন, হয়তো ভিতরের খবর উনি আরও ভালো জানবেন। আমার কথা হচ্ছে, সে সময়ে সরকার তো কতগুলো তদন্ত কমিটি গঠন করেছিল, এবং বর্তমান যে উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, তার নেতৃত্বেও কিন্তু একটা কমিটি হয়েছিল। তো উনি তো, ওনার একটা দায়িত্ব আছে না? তো তখনকার সরকার এটা প্রকাশ করে নাই বা জানতে দেয় নাই দেশবাসীকে। এখন তো কোনো অসুবিধা নেই। আমি তো বর্তমান সরকারকে, ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার, আমরা তো চাইব যে ওই তদন্ত কমিটির রিপোর্টগুলো আমরা এখন জানতে চাই, বুঝতে চাই কেন। কারণ আমরা এই ঘটনা প্রবাহে যে নামগুলো আসছে, নানকের কথা তখনও শুনেছি, তাপসের ওখানে মিটিং হয়েছে বারবার, তারা লিফলেট দিয়েছে সৈনিকরা, এগুলো সেই সময় তো আলোচিত বিষয়। আপনি দেখেন বিএনপি নেতা পিন্টুকে ঘটনার সাথে জড়িত বলে তাকে গ্রেপ্তার করে ফেলল, এবং খুবই দুর্ভাগ্য, জেলের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হলো, অনেকটা বিনা চিকিৎসায়। তো এইসব দুঃখজনক ঘটনা, এবং 57 জন চৌকস আমাদের সেনা সদস্যদের আমরা হারিয়েছি, এবং সারা দেশের বিভিন্ন
শুধু তো ঢাকার ঘটনা না, অন্যান্য জায়গায়ও কিন্তু অনেক কিছু ঘটনা ঘটেছে যেটা কিন্তু আমরা জানি না। এই ঘটনার আসলে যে রহস্য, এত দীর্ঘদিন আমরা বলছিলাম যে 16 বছর আগে সংঘটিত হয়েছে, কেউ না আসলে কেন এই এখন ঘটনার রহস্য এই যে উন্মোচন করছে না? অনেক সময় বলা হয়ে থাকে না, যেখানে ভারতের ইন্ধন আছে, হিন্দির কথা শুনেছি, অনেক ল্যাঙ্গুয়েজে, এইসব এগুলো নানান গুজব, নানান কথা নানানভাবে প্রচারিত হয়েছে। তা আজকে তো ওনারা কিছুটা পরিষ্কার করেছে এই ব্যাপারে, এবং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের, আমি শুনলাম যে এখানে ওই নানক সাহেব এবং আজম তারা নাকি মেইলে সাক্ষ্য দিয়েছে কিছু, তো খুব ভালো, এটা তারা রেসপন্স করেছে। কিন্তু সেই সময়ে কেন জানি তৎকালীন শেখ হাসিনা খুব স্মার্টলি এটা করতে পারে নাই, পারেননি নাকি আসলে ওনার ইচ্ছার অভাব ছিল? করার মতো তার এটা দেখি নাই আর কি, বডি ল্যাঙ্গুয়েজে সেরকম কিছু দেখি নাই। বরঞ্চ যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে নিয়ে তখন তো বুঝে যমুনাতে উনি থাকতেন আর কি, হ্যাঁ, সেখানে নিয়ে তাদের সাথে মিটিং করতেছে ঘন্টার পর ঘন্টা, আর এদিকে ঘটনা ঘটে যাচ্ছে। তো আমার কথা হবে যে জাতিত যে ক্ষতি হয়েছে, হ্যাঁ, আমাদের সেনাবাহিনী এবং বিডিআরের মধ্যে, এটা তো ক্ষতি তো আমরা পূরণ করতে পারবো না। এবং যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বাবা, কারো পুত্র, তখনকার আইজির মেয়ের জামাইও বোধহয় নিহত হয়েছিল, নূর মোহাম্মদ খান। তো এইগুলো অনেক ঘটনা, এরশাদ সাহেবেরও কোনো একজন আত্মীয়, সে ঘটনা। তো যাই হোক, সবাই তো আমাদের লোক, আত্মীয়তা বড় কথা না, কিন্তু সরকার এতদিন পরে একটা উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে আমি স্বাগত জানাই। পাশাপাশি তাৎক্ষণিকভাবে তখন যে এটা হয়েছে এনকোয়ারিটা, সেটাও আমরা বুঝতে চাইছি সেটা নিরপেক্ষভাবে হয়েছে কিনা, সেটা প্রকাশ করা উচিত। কারণ এটা তো রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, এটাকে কেন আপনি ধামাচাপা দেবেন? এবং এই যে নিরীহ অনেক সৈনিককে আপনি চাকরিচ্যুত করেছেন, তাদেরকে বছরের পর বছর কারান্তর করে রেখেছেন, এখনো অবশ্য কিছু জামিনে মুক্ত হয়ে আসছে। তারাও আবার যারা আসলে চাকরিচ্যুত হয়েছেন তারাও নানানভাবে আন্দোলনও করছেন, সেই উদাহরণ আছে আমাদের সামনে। আমি একটু মোহাম্মদ, তবে এই ব্যাপারে আপনি সেনা প্রধানের বক্তব্য শুনেছেন, দাড়ি কমা ফুল স্টপ বলে দিয়েছে, হ্যাঁ, এটাকে আবার নতুন করে অন্যদিকে ব্যাখ্যা দেওয়ার উনি সুযোগ আসলে নেই সেই অর্থে। মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, এই যে আসলে বারবার যে কথাটি বলছিলেন আফ্রিকা সুব্রত চৌধুরী, সেই সময় আসলে এই ঘটনা যখন ঘটছিল তখন আমরা সেই যে তৎপরতা দেখেছি সেটি নিয়ে নানানভাবে প্রশ্ন উঠছে, এবং আজকের তদন্ত কমিশনের রিপোর্টের দিকে যদি আমরা তাকাই, তারা খুব সুস্পষ্টভাবেই বলেছে এটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল ছিল, যেখানে আসলে নানানভাবে সেই সময়ে যারা গোয়েন্দা তৎপরতার সাথে কাজ সংস্থাগুলো দায়িত্ব পালন করেছেন তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং তারা অবহেলা করেছেন। এবং এটিও আসলে বলা হয়েছে যে সেই দিনটাতে সকাল থেকে পিলখানার ভেতর থেকে আটকা পড়া অফিসার এবং তাদের পরিবারের সদস্যরা বারবার অনুরোধ এবং আকুতি জানাচ্ছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে এটি কি আসলে পুরোটাই প্রি প্ল্যান্ড ছিল? যে আপনাকে ধন্যবাদ। আমরা পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই আমরা শুরু থেকেই বলে আসছি যে এই ঘটনাটি আওয়ামী লীগের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা এক ঢিলে কয়েকটা পাখি মারতে চেয়েছিল, তার মধ্যে সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করার মধ্য দিয়ে বাংলাদেশকে অরক্ষিত করা, বিডিআরকে ধ্বংস করা, এবং দলীয় লোকদের নিয়ে পরবর্তীতে তারা আরেকটি বাহিনীর নাম পরিবর্তন করে গঠন করেছে, যেটা আমাদের বিডিআর সীমান্তের যে ব্যবস্থাপনা সেটা দুর্বল হয়ে গিয়েছে। 57 জন চৌকস দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকেই দুর্বল করে দেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশ নতজানু অবস্থায়, দুর্বল অবস্থায় বাংলাদেশ থাকে, সে একটা ব্যবস্থা করা হয়েছে। এবং তৃতীয় হচ্ছে যে আমাদের সীমান্তে ইতিপূর্বে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে সীমান্তে বিডিআর বাহিনীর যে দুঃসাহসিকতা এবং বিএসএফের সাথে তাদের সম্মুখ যে সমস্ত ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে বারবারই বলা যায় যে তারা পরাজিত হয়েছেন। সেক্ষেত্রে একটা প্রতিশোধের মানসিকতা
সব মিলিয়ে আসলে বাংলাদেশকে দুর্বল করার এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সুবিধা হয় এবং সার্বিকভাবে বাংলাদেশ যেন একটা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে, সেই চক্রান্তের অংশ হিসাবে প্রতিবেশী রাষ্ট্রের এখানে স্বার্থ সংরক্ষণ করা হয়েছে আমি বলবো। কারণ এই যে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হয়েছে, এটাতে আসলে সুবিধাভোগী কারা? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর এবং দেশ সব মিলিয়ে সেই দিন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাভবান কারা? সেই সময় যারা আসলে ক্ষমতায় ছিলেন তারা আসলে কিভাবে এই ঘটনা থেকে সুবিধা নিয়েছেন, সেটিও তো একটি বড় প্রশ্ন। তারা এই ঘটনা থেকে সুবিধা নিয়েছেন যে তারা 57 জন সেনা কর্মকর্তা কারা সেদিন শহীদ হয়েছেন, সেই তালিকা যদি আমরা দেখি, দেখা যাবে যে দেশপ্রেমিক, চৌকস এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা ডেডিকেটেড, তাদেরকেই আসলে সেই দিন ওখানে উপস্থিত করা হয়েছিল। এই ব্যাপারে আমরা তখনও বলেছি যে সেই দিন যদি এখানে ডিজিএফআই ছিলেন, এনএসআই ছিলেন, সরকারের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকের এই তদন্ত কমিশনের রিপোর্টে এসছে। আমি একটু আব্দুল সালাম আপনার কাছে আসি। এই যে আসলে বাহিনীগুলো সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করেননি, নাকি আসলে তাদেরকে গ্রহণ করতে দেওয়া হয়নি, অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যার ফলে বিদ্রোহ হত্যাকাণ্ড প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজকে তদন্ত কমিশনের রিপোর্টে এই কথাগুলো উঠে এসছে। দীর্ঘদিন আসলে এক ধরনের গুম নির্যাতনের শিকার বাংলাদেশের মানুষ হয়েছে এবং এই পিলখানা হত্যাকাণ্ডের কারণে যে রাজনৈতিক ষড়যন্ত্রের কথা আমরা বলছি, সেই ষড়যন্ত্রের কিন্তু অনেকখানি শিকার বিএনপিকেও হতে হয়েছে, বিএনপি নেতাকর্মীদেরকেও হতে হয়েছে। সেটা নিয়ে আসলে কি বলার আছে? এভাবে আসলে রাজনৈতিক নেতাদের যারা আসলে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা অনেকেই হয়তো এই মুহূর্তে পলাতক আছেন, তাদের বিচার আদৌ হবে কি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এটা যে একটা ষড়যন্ত্র ছিল এটা তো পরিষ্কার, এবং আজকের এই রিপোর্ট প্রকাশের মধ্যে তো এটা আরও পরিষ্কার হয়ে গেছে, এবং এই কথাটা আমরা আগে থেকেই বলছি। এটাকে আপনি বুঝতে হলে এটা আরও একটু আগে যেতে হবে। আমরা স্বাধীনতার পরে দেখলাম, কারণ এই আর্মি তো একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা আর্মি, একটা দেশপ্রেমিক আর্মি। এই আর্মিকে ধ্বংস করার জন্য প্রথমেই স্বাধীনতার পরেই এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু রক্ষী বাহিনী গঠন করেছিল প্যারালাল, অর্থাৎ আর্মিকে কাটেল করে কীভাবে রক্ষী বাহিনীকে করা যায়। তো এখান থেকে তো ষড়যন্ত্র শুরু। তারও আগে যদি আমি নেই তাহলে আপনাকে বলবো আমি যে আজকের চিন্তা করা দরকার যে মেজর জলিল একজন সেক্টর কমান্ডার ছিল, তাকে গ্রেপ্তার করা হলো কেন? কাদেরকে খুশি করার জন্য গ্রেপ্তার করা হলো? কি কারণে গ্রেপ্তার করা হলো? আজকে ওইটা যদি আমি ব্যাখ্যা করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে আসলে টোটাল একটা ষড়যন্ত্র, যে বাংলাদেশের শক্তিকে অর্থাৎ অনেকে তারা বলতো না, ভারত পরিষ্কারই বলতো যে বাংলাদেশের আবার সেনাবাহিনীর দরকারটা কি, অর্থাৎ বাংলাদেশ সবসময় তাদের উপর নির্ভরশীল হয়ে থাকবে, এইখানে আবার সেনাবাহিনী গড়ে তুলতে হবে কেন? কাজেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই যেটা একটা নীল নকশা, এবং সেই সময় তাপস, নানক, মির্জা আলমগীর সহ আরও যাদের ভূমিকা ছিল, এটা তো সেই সময় প্রকাশ পেয়েছে। এবং তার মধ্যে দিয়ে যেমনিভাবে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে, তার পাশাপাশি সেটাকে কেন্দ্র করে আবার তার অপোনেন্ট রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীদেরকে এই ঘটনার সাথে জড়িত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এবং দাদা যেটা বললেন যে সেই সময় আমাদের সেই লালবাগের যে এমপি ছিল পিন্টু, তাকে গ্রেপ্তার করা হলো কি, সে নাকি বিডিআরদেরকে নৌকা দিয়ে পার করে দিছে। আরে যে জায়গায় সেখানে বের হতে পারছে না, মারা হচ্ছে, আবার যে কারফিউ দেওয়া হলো আশেপাশের, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। এবং তারপরে কি হলো, যেটা যখন যে অর্থাৎ আছে না যে রোম জ্বলছে, নিরু তখন বাঁশি বাজাচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর সেই সব অফিসারদেরকে মারা হচ্ছে, তাদেরকে কবরস্থ করা হচ্ছে। আর সেই সময় কবরস্থ না, মাটি চাপা দেওয়া হচ্ছে। সেই সময় আমরা দেখলাম যে শেখ হাসিনা যমুনাতে ওইখানে বসে ওই যারা হত্যাযজ্ঞ চালাইছে তাদেরকে নিয়ে এবং তিন প্রধানকে নিয়ে
তিনি সেখানে বলা চলে যে তাদেরকে নিয়ে বসে সেখানে ইন্টারকন্টিনেন্টাল থেকে খাবার এনে খাবার খাচ্ছে। এতেই তো বোঝা যায় যে তাদের মোটিভটা কী ছিল। এটা তো পরিষ্কার, এটা তো বলে বোঝানো হবে না, বলে বোঝানো যাবে না। কাজে এই বিষয়টা যে ষড়যন্ত্র, এর মধ্যে কোনো নাই। এবং এটার সাথে আরে ভাই আমার দেশের এরাই তো জড়িত, সেটার সাথে বিদেশ জড়িত হইলে তো বিদেশ আসলো কীভাবে? তাদের মাধ্যমে আসছে। অর্থাৎ সেই সময় যারা সরকারে ছিলেন তাদের কারণেই সেই ঘটনাটা ঘটছে। যে কারণে, কারণ সবার ওইটা নিয়মের একটা কাস্টমস হলো যে সেখানে প্রধানমন্ত্রী যায় সেই অনুষ্ঠানে, কিন্তু সেদিন তিনি যায় নাই। কেন যায় নাই? তাই না? দীর্ঘমেয়াদী এক ধরনের অবশ্যই দীর্ঘমেয়াদী একটা ষড়যন্ত্র, যেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি ক্ষুণ্ণ করতে হয় তাহলে এখানের এই যে জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিস্ট যে সমস্ত আর্মি আছে, আর্মির মধ্যে অফিসার যারা আছে, তাদেরকে কিভাবে শেষ করে দেয়। যারা আসলে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের বেশিরভাগকেই আমরা আসলে দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে পলাতক রয়েছেন, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী যে সময়টাতে। সেখানটাতে একটু জানতে চাই, এই তদন্ত কমিশনের রিপোর্টের পর যদি সবকিছু প্রমাণিত হয়, আদৌ তাদেরকে আমরা শাস্তি দিতে পারবো কি না, এটিও তো একটি বড় প্রশ্ন। আমি উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে আমি ফিরতে চাই। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 প্রাথমিক রাজকাহনে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পিলখানা হত্যাকাণ্ডের সাথে আসলে যে রাজনীতি জড়িয়ে আছে, রাজনৈতিক নেতাদের যে সংশ্লিষ্টতা পাওয়ার কথা তদন্ত কমিশন বলছে, যেই নেতাদের কথা আসলে মূলত আমরা বলার চেষ্টা করছি, সেটি যদি আমি শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতাদের কথা বলি, তারা বেশিরভাগই এই মুহূর্তে পলাতক অবস্থানে আছেন। যদি আসলে এই তথ্যগুলো তদন্ত কমিশনের রিপোর্ট প্রমাণ করার সুযোগ হয় এবং তাদের বিচার আদৌ আমরা নিশ্চিত করতে পারবো কিনা? না, আপনি শুধু রাজনীতির দিকটা আলোচনা করছেন। এখানে যে তাদের ভিতরে ডালভাত কর্মসূচি একটা সে সময়ই তারা চালু করেছিল, সেটা নিয়ে সাধারণ সৈনিকদের মধ্যে একটা তারা বিক্ষুব্ধ ছিল এটা বিষয়ে। এবং সেখানে দেখা যাচ্ছিল যারা হায়ার র্যাঙ্কিং অফিসার, তাদের যে সুযোগ সুবিধা তার কোনো এদের হাতে যাচ্ছিল না। সুতরাং এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার উপায় নেই। এটার সাথে রাজনৈতিক নেতৃত্ব হয়তো ইন্ধন জুগিয়েছে। তাদের এই যে ক্ষোভটা, সেই ক্ষোভটা নিয়ে হয়তো তাপসের সাথে বৈঠক হয়েছে বা নানকের সাথে বৈঠক হয়েছে, হইতেই পারে। কিন্তু আপনি শুধু রাজনৈতিক কারণে ঘটনা ঘটছে এমন না, এটা ভিতর থেকেই একটা যে তাদের যে একটা অসন্তুষ্টি, সেটা ধীরে ধীরে। সেই অসন্তোষ কি আসলে সেই সময় যারা সরকারে ছিলেন তাদের পক্ষে মেটানো সম্ভব ছিল না? না, থাকবে কেমনে? সেটা তো ডিল করতেছিল এর দিকে তাপস আর নানকদের সাথে, তাই না? না হলে ওখানে লিফলেট বিলি করা হলো, এটা তো ওদের নলেজে হলো, তারা থামাইলো না কেন এটা? বা PM এর নলেজের বাইরে কিভাবে হয়ে গেল আমি তো জানি না এই বিষয়গুলো। তো যাই হোক, আমরা এক পেশে চিন্তা করলে হবে না, আপনাকে টোটালটা মিলিয়ে করতে হবে। তবে ওনাদের তো পয়েন্টসটা আরও আছে, শুধু হাইলাইটেড হয়েছে যে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তো এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা এগুলোকে আওয়ামী লীগের নেতারা ছিল, হ্যাঁ, তারা তো চেষ্টা করেছিল বিএনপিকে ইনভলভ করতে এখানে। হ্যাঁ, আমরা তো দেখেছি যে মানে সবসময় তীরটা মারতেছিল বিএনপির দিকে। তো সেটা তো আলটিমেটলি আমরা দেখলাম যে শেখ হাসিনা একটা ব্লান্ডার করেছে আর কি। তখন সে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসতে পারত না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সবে মাত্র সে বসলো, তাই না, 1/11 পরে। তো তার তো কোনো মন মানসিকতা, উদারতা বা সামগ্রিক অর্থে একটা দেশে একটা ক্রাইসিস চরম না, এটা আজকে প্রধান উপদেষ্টা বলেছেন হাসিনার স্বৈরশাসন আমলে নির্যাতনকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। মানে শুরু থেকেই দেখেন না, এটা তো ডিসেম্বরের লাস্ট ইলেকশনটা হলো, জানুয়ারিতে সরকার গঠন করলো, ফেব্রুয়ারি মাসে এটা তার উচিত ছিল না সবাইকে নিয়ে কাজটা করা। তারপর তো সে অপপ্রচার চালালো, বেগম খালেদা জিয়া নাই, বাসার থেকে নাই, উনি দূরে সরে আছেন, এসব ঘটনা তো উনি নিজ মুখে বলেছে শেখ হাসিনা। মানে এই ঘটনাগুলোর দায় তো আসলে রাজনৈতিক সেই সময় আসলে যারা ক্ষমতায় ছিলেন, না এটা তো প্রধানমন্ত্রী, মূলত প্রধানমন্ত্রী, এবং সেই সময় যে সেনা প্রধান ছিল মঈনুদ্দিন, হ্যাঁ,
তারা তো এখানে দায়ী আছে, তাই না? নিশ্চয়ই। এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই জায়গাটি থেকে আসলে আমরা নানানভাবে সংস্কারের চেষ্টা করছি, বিশেষ করে এই সরকারের পরিবর্তনের পরে আমরা চেষ্টা করছি নানানভাবে বাংলাদেশের আসলে এই যে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা যে ধরনের ষড়যন্ত্র এখান থেকে বেরিয়ে আসতে। আবদুল সালাম, নানানভাবে বিভিন্ন সময় আসলে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং হচ্ছে, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রশ্নে সব দল একমত হয়েছে, অবশেষে শর্ত সাপেক্ষে বিএনপিও রাজি হয়েছে। ঐক্যমত্য জায়গাটিতে কি আসলে আমরা আসতে পারছি নাকি এখনো জামাতের সাথে বেশ কিছু জায়গাতে বিএনপির দ্বিমত রয়েছে, বিশেষ করে যদি আমি কোন নির্বাচন আগে হবে, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সংসদ নির্বাচন, কি মনে করছেন সেই ঐক্যমত্য জায়গাগুলো থেকে আমরা পৌঁছাতে পারছি? না না, ঐক্যমতে তো আমি কোনো সমস্যা দেখি না এখানে। যদি মনে করেন এখন কেউ যদি এটা নিয়ে খেলতে চায় তাহলে তো খেলতেই পারে। এখানে বিষয়টা হলো যে এতগুলো হাজার হাজার মানুষ শহীদ হয়েছে কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানাইলে কি হাসিনার ষড়যন্ত্র বন্ধ করতে পারবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইলে কি ওই যে করিডোর দেওয়ার ব্যবস্থা থামাইতে পারবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি আপনার ওই যে পোর্ট দিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে সেটা থামাইতে পারবে? ঠিক আছে, এটা তো একটা জাতীয় প্রশ্ন, জাতীয় ব্যাপার। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো যে আমরা মানুষের ভোটাধিকারটা ফেরত দিতে চাই। এটা হলো ভোটাধিকারটা কি ওই ইউনিয়ন পরিষদের ভোটাধিকার দিয়ে প্রমাণিত হবে? প্রশ্নই আসে না। সেটা জাতীয় ভোটাধিকার দিয়ে। আজকে মানুষের যে মালিকানা, যে দেশের মালিকানা যে হারায় ফেলাইছে, সেই মালিকানা কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইলে ফেরত আসবে? মোটেই না। সেটা হলো আইন পরিষদ যদি গঠন হয়, তাই না, আমার জাতীয় সংসদ যদি গঠন হয়, তাহলেই কিন্তু এই প্রবলেমগুলোকে শর্ট আউট করতে পারবে। এটা তো জামাত কেন বলতেছে আমি জানি না, এটা জাস্ট বিএনপি বা সমস্যাটাকে একটু আড়াল করা, বিএনপিকে আরও একটু ঘায়েল করা যায় কিনা, আর একটু দূরে সরানো যায় কিনা। আদৌ ঘায়েল হবে না, বরঞ্চ দেশ ঘায়েল হবে। এটা এর জন্য আমি এখানে আমার ছোট ভাই আছে বলবো যে একসাথে আমরা আন্দোলন করেছি। এখন আসলে যত দ্রুত সময় আমরা একটা গণতান্ত্রিক সরকার আনতে পারবো সেটাই হলো সবচেয়ে বড় দেশের প্রয়োজন। দেশের যে রাষ্ট্রীয় সমস্যাগুলো একের পর এক পুঞ্জীভূত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দেখেন আপনার অর্থনৈতিক সমস্যা কিন্তু ডে বাই ডে বাড়তেছে। এই সরকার যতই বলুক না কারণ এখনও পর্যন্ত কোনো দাতা গোষ্ঠী থেকে কিন্তু ওইরকম কোনো পাচ্ছে না, ওইরকম কোনো সহানুভূতি পাচ্ছে না, কেউ এগিয়ে আসতেছে না, কোনো নতুন ব্যবসায়িক ডিল হচ্ছে না। আজকে এই যে এই কয়েক মাসে মানে আমাদের দারিদ্র্যের সংখ্যা আরও নেমে গেছে। কাজে সব কিছু মিলে এটাকে মানে এটা একটা শুধুমাত্র একটা কারণ বের করে যে নির্বাচনটিকে পিছানো, এবং এই নির্বাচন পিছানোর সাথে যে কত কিছু জড়িত, আমি আশা করব যে জামাত সেটাকে সিরিয়াসলি চিন্তা করবে। আমি এটা জানতে চাই মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, আপনারা আসলে বিএনপিকে ঘায়েল করার জন্যই বারবার এই দ্বিমতের জায়গাটা তৈরি করছেন কিনা, এবং যে প্রশ্ন আবদুল সালাম করলেন যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য কি তাহলে এত রক্তপাত হলো, এই গণঅভ্যুত্থান দেখলাম আমরা, নাকি আসলে আমরা একটি জাতীয় নির্বাচন, সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চাই? মানে আপনাকে ধন্যবাদ। আসলে সালাম ভাই যেটা বলেছেন যে স্থানীয় নির্বাচন আগে করে জাতীয় সমস্যাগুলো সমাধান হবে কিনা, স্থানীয় নির্বাচনে যে সমস্যাগুলো সমাধান হবে এবং যেসব বিষয়গুলো জাতির সামনে আসবে, তার মানে 1 নম্বর হচ্ছে বর্তমান সময়ে যারা ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বার এবং চেয়ারম্যান, তারা তো পলাতক, কেউ হচ্ছে আন্ডারগ্রাউন্ড এবং কেউ বিদেশে পালিয়েছে, কেউ জেলের মধ্যে আছে। আবার পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যারা নির্বাচিত তাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আমরা স্থানীয় নির্বাচনের কথাকে অগ্রাধিকার দিচ্ছি। 2 নাম্বার একটু বলতে দিবেন, মব কালচার তৈরি হচ্ছে বাংলাদেশে, আপনি কি মনে করেন স্থানীয় নির্বাচন আগে হলে সেই মব থেকে আমরা বেরিয়ে যাব? একটু আপনার এই প্রশ্ন একটু পরে দিতে চাই। 2 নাম্বার হচ্ছে নির্বাচিত সরকারের অভিজ্ঞতাটা আমাদের ভালো না। ইতিপূর্বে কোনো নির্বাচিত সরকারই নির্বাচন হওয়ার পরে স্থানীয় নির্বাচনটাকে তারা সুস্থ করতে পারে না, দলীয় প্রভাব মুক্ত রাখতে পারে নাই, এটার একটা আশঙ্কা রয়ে গিয়েছে। 3 নাম্বার হচ্ছে যে একটা পরীক্ষা হয়ে যাওয়া দরকার যে আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত। স্থানীয় নির্বাচনের মাধ্যমে এটি পরীক্ষা হবে। যদি আপনাদের মনস্ফূর্ত না হয় তাহলে কি জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার আবার আপনারা প্রার্থী এবার আরো বেশি গুরুত্ব পেয়েছে যে ঐক্যমত্য কমিশন বা সংস্কারের জন্য এখন যে আলোচনাটি আছে,
প্রেসিডেন্ট নির্বাচিত হবে, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় এবং জাতীয়ভাবে নির্বাচিত প্রতিনিধি যারা, তাদের ভোটে নির্বাচিত হবে। সুতরাং এই নির্বাচনটিকে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় নিয়ে আসার জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বারবার আমরা গুরুত্ব দিয়ে আসছি। এখন আমাদের একই সাথে যে কথাটি বলতে চাই যে জাতীয় নির্বাচনের যে টাইম ফ্রেম সরকার দিয়েছেন, সেই টাইম ফ্রেমের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। তার আগে স্থানীয় নির্বাচনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করলে জনদুর্ভোগ লাঘব হবে, পরীক্ষা হবে, এবং আগামী দিনের প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রক্রিয়া যদি অনুমোদিত হয়, ঐক্যমত্য কমিশনের সকল রাজনীতির একমত হয়, তাহলে সেটাও আসলে স্বচ্ছ হবে। বিএনপি কি আসলে পরীক্ষাটা এই মুহূর্তে দেখতে চায় আব্দুল সালাম? অবশ্যই না, এটা তো বললামই, যেটা আমাদের একটা ট্যাকটিক্স। এই ট্যাকটিক্সে আমরা কেন পা দিব? এটা জাতীয় পা দিবে না, বললাম তো। এটা হলো এটার কোনো গুরুত্ব নাই, এটা কোনো ভিত্তিই নাই। আরেকটা যেটা ছোট ভাই বুলবুল যেটা বললো যে নির্বাচিত সরকারের পরে স্থানীয় সরকার নির্বাচন ঠিক হয়, এটাও ঠিক না। এটা হলো যে গত 17 বছর তো নির্বাচন হয়ই নাই, তাই কাজে এটা তো নির্বাচিত সরকারই ছিল না। কিন্তু নির্বাচিত সরকার আমরা দেখছি যে বিএনপি যখন ক্ষমতায় 91 সেই সময় ঢাকা সিটির মেয়র সেই সময় নির্বাচিত হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের নির্বাচিত হয়েছে। তাই কাজে এটা কোনো আসলে নির্বাচন যদি হয়, যদি নির্বাচন না হয় ওই মানে নিজের চাপায় দেওয়ার মতো কিছু হয়, তাহলে তো সেটা হবেই। সেটা তো ছিল না। নির্বাচন হলে কখনো সেই প্রবলেমটা হয় না। আমার একটা বিরতির সময় হচ্ছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই যে নানানভাবে আমরা দেখছি দুটো শিবিরে আসলে বিভক্ত হয়ে পড়ছেন রাজনৈতিক দলগুলো, সেই জায়গাটি থেকে আসলে আমরা যদি বলি সংবিধানের 4টি মূলনীতির মধ্যে 2টি সংশোধনীতেও আমরা দেখছি দুটো শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছেন। ঐক্যমতের পরবর্তী সময়টাতে নির্বাচন চাইছেন অনেক রাজনৈতিক দল, সেই জায়গাটিতে আমরা কতখানি দূরে আছি এটিও তো একটি বড় প্রশ্ন। তার মানে আদৌ ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন দেখতে পারবো কিনা সেটি নিয়েও এখন সংশয় তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা। আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। আপনাকে সুব্রত চৌধুরীর প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো 2 শিবিরে বিভক্ত হয়ে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি নানানভাবে আসলে হয়তো ঐক্যমতে পৌঁছানোর আমরা চেষ্টা করছি। যে এই জায়গাটিতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কোন নির্বাচন আগে হবে। সেখানে আপনি কি মনে করেন, যদি আমরা স্থানীয় সরকার আমাদেরকে হতাশ করে ফেলতেছে? আমরা কিন্তু এত হতাশ না, আমরা এখানে বসে আলাপ করছি না, তর্ক বিতর্ক হবে। দিন শেষে তো আমরা সবাই তো দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য তো আমরা কাজ করবো। সেখানে আমরা ঐক্যবদ্ধতা, আমরা বসছি না একসাথে। আমাদের তো পার্লামেন্ট শেখ হাসিনা তো সুযোগ দেয় নাই। এখন যে আলোচনাটাও তো আমি তো মনে করি এটা একটা মিনি পার্লামেন্ট। হ্যাঁ, ওখানে তো সবাই একসাথে বসছে, চা চক্রের মধ্যে আলাপ হচ্ছে, খাওয়া দাওয়ার মধ্যে আলাপ হচ্ছে, আবার ভিতরে গিয়ে বিতর্ক হচ্ছে, হাসি মুখে আবার বেরিয়ে যাচ্ছি। সুতরাং কিছু কিছু তো ঐক্যমত এসে গেছে, আর 2-1টা ইস্যু আছে, এগুলো হয়ে যাবে। আপনি তো বলেছেন যে বিএনপি তো রাজি না হওয়ার তো কিছু নাই। বিএনপি কি রিজিডে আছে? তাহলে তো বলতো যে আমরা আলোচনায় যাব না। তারা তো একজনকে ওখানে ডেপুট করেছে, স্থায়ী পরিষদের সদস্যকে, ওনাকে তো সময় দিচ্ছে। যে বিএনপি জামাত আমরাও তো সবাই ওখানে সময় দিচ্ছে এবং আগ্রহ করেই সবাই কিন্তু আলোচনায় অংশগ্রহণ করছে। সুতরাং বাকি যেটুকুন আছে এইটুকুন হয়ে যাবে। আর কারণ আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা ঐক্যমতের পথ বের করে ফেলব। এবং আপনি দেখেছেন যে ওভারঅল যে সিচুয়েশান হয়েছে তাতে নির্বাচনের দিকেই কিন্তু দেশটা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচনের বাইরে তো আর কিছু হবে না। এখন অনেকে আসলে আশঙ্কা করছে যে কোনো একটা দুটা ইস্যুতে হয়তো নির্বাচন পেছানোরও কেউ না কেউ না, ওইটা সম্ভব হবে না। কারণ এই পিছানোর কথা বলা মানে কি দেশটাকে আবার বিপদগ্রস্ত করা, আবার একটা সংকটের মধ্যে ফেলা। ওনারা হয়তো বলতেছে ওনাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে, হ্যাঁ, আমরা এখনই ওনাদেরকে একটা সমালোচনা করে আমরা করে দেবো, সেটাও না। তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলুক, আমরা তো যুক্তিতর্ক দিয়েই বলছি। সুতরাং ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। এর যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে দেশ আরেকটা মহাসংকটে পড়বে। এবং আমি তো মনে করি শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস সম্মানজনকভাবে বিদায় হতে পারবে কিনা সেটাও একটা আমার কাছে প্রশ্ন। আমি আরেকটু ছোট করে জানতে চাই সুব্রত চৌধুরী, যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তার আগে স্থানীয় নির্বাচন হওয়ার মতো অবস্থা একেবারেই না। এটা মানে একেবারেই গ্রহণযোগ্য না, এটা বাস্তবতার সাথে মিলে না। এটা কেন? ওনারা বলছে বর্তমান যে ঐক্যমতের কমিশন
যে রাষ্ট্রপতি নির্বাচন হবে ইউনিয়ন পরিষদের মেম্বার দ্বারা, চেয়ারম্যান দ্বারা, উপজেলা পরিষদের কাউন্সিলর দ্বারা, ইত্যাদি ইত্যাদি বিডি সিস্টেমে এটা করতে চাচ্ছে। সেখানে ওনারা একমত হয়ে গেছে ওইটাতে, আমরা তো ওইটা দ্বিমত করছি, আলাপ আলোচনা করবে। যেমন এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি যেটা, সেটা নিয়েও তো তর্ক বিতর্ক হয়েছে। এখন তো সবাই আমরা একমত হয়েছে যে না, এটা নিয়োগ কাউন্সিল হোক, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটা কাউন্সিল করা যেতে পারে, সেটা ফরমেশনের যে ইয়েটা সেখানে কিছু রদ, আমরা তো একমত হয়ে গেছি এগুলো। সুতরাং বাকিগুলো দ্রুততম সময়ে ইলেকশন ব্যাপারে জামাত, এনসিপি সবাই রাজি হয়ে যাবে, কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ মুখে হবে না। এখানে অগ্রগতি বাধাগ্রস্ত, শান্তি শৃঙ্খলা, অস্বস্তি এগুলো হুমকির সম্মুখীন পড়বে। বিএনপি এবং জামাতকে দীর্ঘদিনের পথ চলার মিত্র বলা হয়, হঠাৎ করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, এবং আজকে নিবন্ধন ফিরে পাওয়ার পর জামাতের সাথে নির্বাচন কমিশনের বৈঠকও হয়েছে। সেই বৈঠকে আপনারা 4টি দাবিও করেছেন। এই 4টি দাবি থেকে আদৌ কোনোভাবে সরে আসার কিংবা মতৈক্যে যাওয়ার সম্ভাবনা কি জামাতের আছে? যে আমার মনে হয় দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দল হিসেবে আমরা ছিলাম, এখনও আছি। রাজনীতিতে তো ভিন্ন মত থাকবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, রাজনীতিতে সুনির্দিষ্ট এক একটি দলের এক একটি দৃষ্টিভঙ্গি থাকবে। প্রত্যেকেই দেশ এবং জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করছি। সুতরাং স্বাভাবিকভাবেই প্রত্যেকের আলাদা মতামত হতেই পারে। আপনারা দেখেছেন অনেকগুলো বিষয় আমাদের ভিন্ন মত ছিল। এনসিসির ব্যাপারে টোটালি বিএনপি স্ট্রংলি নেগেটিভ ছিল, কিন্তু এনসিসির নামটা পরিবর্তন হয়েছে এবং জামাত ইসলামের প্রস্তাব ছিল যে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতিকে বাদ রাখতে হবে, সেটাও গৃহীত হয়েছে এবং নাম পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসাবে এটিকে গৃহীত হয়েছে। সুতরাং এটা তো আলাপ আলোচনার ভিত্তিতেই হয়েছে। 10 বছরের ব্যাপারে বিএনপি একমত ছিল না, আমরা একমত ছিলাম, সেটি ইতিমধ্যেই হয়েছে। এখনও সামনে যে সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি যে নির্বাচনের জন্য সরকার যে নির্ধারিত টাইম দিয়েছেন, এপ্রিল অথবা ফেব্রুয়ারি অথবা এপ্রিল নির্বাচনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই নির্ধারিত সময় নির্বাচনের আগে আমরা আশাবাদী যে সবগুলো রাজনৈতিক দল অধিকাংশ বিষয়ে একমত হবেন এবং যেসব ক্ষেত্রে একমত হবেন না, যে সব ক্ষেত্রে একমত হবেন না, আমরা সেসব ক্ষেত্রে তো আমরা বলেছি যে সংস্কার কমিশনের কাছে যে গণভোট দেওয়ার জন্য আমরা গণভোট দেওয়ার জন্য আমরা মতামত দিয়েছি। আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনে আমরা যে দাবি দিয়েছি সেটি আমরা বলেছি যে পিআর পদ্ধতির মাধ্যমে ইলেকশন হতে হবে। আমরা বলেছি যে ফরেন ভোটারদেরকে আমাদের এবারে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করাতে হবে। আমরা বলেছি যে স্থানীয় নির্বাচন আগে হতে হবে, হ্যাঁ, নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হতে হবে, কারণ খুবই স্ট্রং যুক্তি যে এই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সুতরাং বিষয়টাকে আমার মনে হয় এই বিষয়গুলো আরো আলাপ আলোচনা হলে আমরা এই বিষয়গুলো আরও আলাপ আলোচনার পর্যায়ে আসলে সর্বশেষ গিয়ে এমনও তো হতে পারে যে বিএনপির চিন্তাভাবনা থেকে অনেকগুলো বিষয় থেকে তারা আবারও বিএনপি হয়তো পরিবর্তন হবে, কিন্তু তার মানে জামায়াত পরিবর্তন হবে না নিজেদের চিন্তাভাবনা। আমরা অনেক বিষয়ে আমাদের মতামত পরিবর্তন করেছি, বিএনপি অনেক বিষয়ে তাদের মতামত পরিবর্তন করেছেন। আমরা আরো আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি যে সবাই মিলে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারব। আব্দুল সালাম, এই পরিবর্তনের জায়গাটিতে কি আসা সম্ভব বিএনপির পক্ষে? শুনেন, পৃথিবী আগায় যায়, এখনো আমরা সেই ব্রিটিশ আমলের আমলাতন্ত্র দিয়ে আজকে দেশ চালাইতেছি। যেরকম ব্রিটিশরা 2-3টা সাদা আর বাকিগুলো ভারতে দিয়ে দেয়া টোটাল ভারতরে কন্ট্রোল করছে, এখনও সেই আমলাতন্ত্র দিয়েই সব কিছু চলছে। কাজে ওই যে আবার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইতে হবে, মনে যে পাকিস্তান আমলে ফিরে যেতে হবে আর কি। ওই আমলে ফিরে যাওয়ার আর এখন কোনো সুযোগ নাই, এটা কোথাও নাই। এই জন্যই বলতেছি যে আজকের যেটা আমরা এর আগেও আলোচনা করেছি, আর আমরা মনে করি যে লন্ডন বৈঠকের আগে আর লন্ডন বৈঠকের পরে কিন্তু একটা পার্থক্য আছে সারা দেশে। লন্ডন বৈঠকের আগে একটা চরম হতাশা ছিল জাতি, কিন্তু বৈঠকের পরে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলেন, এবং সেই সিদ্ধান্ত মনে হয় যে জামাত এখন আবার সুইচ ওভার করতেছে কেন জানি না,
তাদের তাদের প্রধানই কিন্তু সে সময় বলছে যে ঈদের আগে নির্বাচন হতে পারে। তো ঈদের আগে এখন নির্বাচন, এখন প্রধান উপদেষ্টা তারেক রহমান বলে ফেলছে বলে এখন কেমন এটা আবার এপ্রিলে নেওয়ার কথা বলতে হবে নাকি? তো কাজে এইটা আমার মনে হয় যে সব কিছু যুক্তিযুক্ত হলো ঈদের আগে নির্বাচন হওয়া এবং জানুয়ারিতে যেটা বলছে ফেব্রুয়ারি, এর মধ্যে নির্বাচনটা হওয়ার সবচেয়ে যুক্তিযুক্ত। আর যেটা দাদা যে কথাটা বলছে আমি প্রথম থেকেই বলতেছি যে আসলে দেশটাকে আবার আরেকটা ঘুটি পাকের মধ্যে নেয়ার কোনো মানে হয় না যতই পিছাবেন, কারণ এখনও সেই ফ্যাসিবাদের থেকে মুক্ত হতে পারি নাই আমরা। ফ্যাসিবাদের মাথা গেছে, কিন্তু এখনও কিন্তু ফ্যাসিবাদ বর্তমান, এবং সেই কারণেই প্রতি পদে পদে কিন্তু এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকার ব্যর্থ হলে আরেকটা অন্ধকারের দিকে দেশ চলে যাবে। কাজেই জামাতকে মনে রাখা দরকার যে ৭৫-এ যখন এই আওয়ামী ফ্যাসিবাদকে আমরা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে বিতাড়িত করছিলাম, আবার পরবর্তী পর্যায়ে বিভিন্ন ভূমিকার কারণেই কিন্তু আবার তারা ফিরে আসতে পারছিল। কাজে আবার জামাতের এমন কোনো কাজের জন্য আবার সেই অবস্থাটা হোক, নিশ্চয়ই জামাত সেটা চাবে না, আমরা আশা করি। কারণ এটা দেশ আর এইরকম কোনো মানে আরেকটা ট্রানজিশনাল পিরিয়ডে চলে যায়, এটা বলবো তার মানে জামাতকে আসলে নিজেদের অবস্থান থেকে একটু সরে আসবে না। আমার মনে হয় যেটা আমাদের সালাম ভাই বললেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই তারেক সাহেবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এটাকে আমরা বলেছি এটা স্বাভাবিক ঘটনা, এটা হতেই পারে। আমরা বলেছি যে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে, এ ব্যাপারে আমাদের আমিরি জামাত অনেক আগে থেকে বলে এসেছেন। সুতরাং টাইম নিয়ে, ভোটের টাইম নিয়ে কিন্তু আমাদের সুইচ ওভার তার আগে আপনারা স্থানীয় সরকার নির্বাচন দেখতে চান। আমরা বলেছি তার আগে স্থানীয় নির্বাচন হলে আমরা জনগণের জন্য রাজনীতি করি, সুতরাং জনদুর্ভোগ লাঘবে আমাদের স্থানীয় নির্বাচন হলে জনগণ স্বস্তির মধ্যে আসবে, আমরা সেটি বলেছি। আবার এটিও বলছি যে জাতীয় নির্বাচনের জন্য সরকারের জাতির উদ্দেশ্যে দেয়া যে ভাষণ অথবা রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে সেগুলোকে সামনে রেখে ফেব্রুয়ারি হোক অথবা এপ্রিল হোক, জাতীয় নির্বাচন সরকার ঘোষিত জুনের পূর্বেই হতে হবে। এই ব্যাপারে জামাত ইসলামী বরাবরই বলে সব আসছে। রাজনৈতিক দলগুলো অন্তত ঐক্যমতে পৌঁছাক, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আব্দুল সালাম, মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।